আমরা যে বিষয়টা নিয়ে আসলে আলাপ করতেছিলাম সেটা হচ্ছে সার্জারির ভাইবার বিভিন্ন কোশ্চেন এবং তার সলভিং যে আনসার গুলো আছে সেগুলো নিয়ে। এর আগে আমরা দুটো টপিক আলাপ করেছিলাম। আজকে আমরা আরো হয়তো 2টা বা 3টা টপিক নিয়ে কথা বলতে পারবো। আমাদের 3 নম্বর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা ছিল হচ্ছে এস্টোমার উপর। এই সবগুলোই হচ্ছে আপাতত রিকল কোশ্চেন। পরবর্তীতে হয়তো সিনারিও বেসড যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমরা পাবো। তো এই রিকল কোশ্চেন যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ এস্টোমা। হোয়াট ইজ এস্টোমা, এটা হচ্ছে মাস্ট টু নো। ক্লাসিফিকেশন অফ ইন্টেস্টাইনাল এস্টোমা, এটা হচ্ছে বেটার টু নো। আর নাইস টু নো হচ্ছে কমপ্লিকেশনস অফ এস্টোমা এন্ড ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনস। তাহলে আমরা ওভারঅল এস্টোমার উপর ডিসকাশনটা শুরু করি। এস্টোমার ডেফিনেশন যদি বলতে হয় সেটা হচ্ছে এটা একটা গ্রিক ওয়ার্ড, আর এটা মিন করে হচ্ছে মাউথ অথবা ওপেনিং। মাউথ অথবা ওপেনিং এটা একটা গ্রিক ওয়ার্ড। আর সার্জিক্যালি আমরা যে স্টোমাক গুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয় এবং সার্জিক্যালি ক্রিয়েট করা হয়। অ্যাবডোমেন দিয়েই সাধারণত স্টোমাক গুলো বের করা হয় এবং ডাইজেস্টিভ ট্র্যাক্ট অথবা ইউরিনারি ট্র্যাক্টের সাথে কানেকশন হয় হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের যে স্কিন আছে সেই স্কিনের। এটার উদ্দেশ্যটা হচ্ছে ইন্টেস্টাইনাল কন্টেন্ট গুলোকে ডাইভার্ট করা বা এক্সটেরিয়রাইজ করা অথবা ইউরিনকে এক্সটেরিয়রাইজ করা। তাহলে বাই ডেফিনেশন a stoma is an surgically created artificial opening. Surgically created artificial opening through the abdomen. Abdomen দিয়ে এটা বের করা হয়, connected with the digestive or urinary system. উদ্দেশ্যটা হচ্ছে ইউরিন অথবা ফিসেসকে ডাইভার্ট করা। এটার লুকিংটা হয় হচ্ছে কেমন সেটা দেখলে পরে বোঝা যাবে। এখানে অ্যাবডোমেনের লেফট সাইড এটা প্রিভিয়াস একটা স্কার, ইনসিশনাল স্কার, এন্ড ইট ইজ এ স্টোমা। স্টোমাটা হচ্ছে পিঙ্ক কালারের হয় কারণ আমরা জানি ইন্টেস্টাইনের যে মিউকোজা আছে এটা দেখতে অনেকটা পিঙ্ক কালার যদি সেটা ভায়াবল থাকে। এবং এটা হচ্ছে স্পাউটিং মানে হচ্ছে বাইরের দিকে ফুলের মতো ফুটে থাকে। অনেকটা হচ্ছে ফ্লাশটা মিন্স হচ্ছে স্কিনের সমান্তরাল ভাবে থাকে, স্কিনের সাথে ফ্ল্যাট থাকে, সেটা হচ্ছে ফ্লাশ। আর এটা হচ্ছে স্পাউটিং মানে বাইরের দিকে বের হয়ে থাকে। স্টোমা এটার সাথে সবসময় এটা দিয়েই কন্টেন্টস বের হয় এবং এই কন্টেন্টস গুলো কালেক্ট করার জন্য অবশ্যই স্টোমা ব্যাগ এটার সাথে অ্যাটাচ করতে হয়। এখানে আমরা একটা ছবি দেখতেছি, এটা হচ্ছে কোলোস্টমি ব্যাগ। সাধারণত কতগুলো সাইটে স্টোমা করা হয় সেটা আমরা পরে দেখি। এই স্টোমা গুলো দুই ধরনের হয়। ইন্টেস্টাইনাল কন্টেন্টস কে বাইরে বের করে নিয়ে আসার জন্য হতে পারে, এটা স্মল বায়োলে হতে পারে, লার্জ বায়োলে হতে পারে। আর অনেক সময় হচ্ছে ইউরিনারি কন্টেন্টস কে বাইরে বের করে আনার জন্য হয়। এখানে আমরা দুটো ছবি দেখছি, সেটা হচ্ছে সেকেন্ড ছবিটার দিকে যদি তাকাই সেটা হচ্ছে কিডনি থেকে ইউরেটার। কোনো কারণে যদি ইউরেটারিক ইনজুরি হয় এবং এই ইউরেটারকে ব্লাডারের সাথে কানেক্ট করা না যায় সেক্ষেত্রে টেম্পোরারি ইউরিনারি ডাইভারশনের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ইউরেটারকে বাইরে স্কিনের সাথে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, অ্যাটাচ করে দেওয়া হয়, ফিক্স করে দেওয়া হয়, তখন ইউরিনটা বাইরে কালেক্টেড হয়। আবার অনেক সময় দুইটা ইউরেটারই যদি ইনজিউর্ড হয় অথবা হচ্ছে টোটাল ব্লাডারকে যদি ফেলে দেওয়া হয় তখন হচ্ছে দুটো ইউরেটারকেই বাইরে বের করে আনা যায়। এবং অনেক সময় ইউরেটারের লেন্থ যদি ছোট হয় যেটা অ্যাবডোমিনাল ওয়ালে আনা যাচ্ছে না, সেটার ক্ষেত্রে যেটা করা হয় একটা সেগমেন্ট অফ আইলিয়ামকে আইসোলেট করা হয়, কিন্তু এই আইলিয়াল সেগমেন্টটা কিন্তু ভায়াবল মানে হচ্ছে এর ভাস্কুলারিটি থাকে। তখন এই সেগমেন্টের এক পাশ বন্ধ করে দেওয়া হয় এবং অন্য পাশ
অ্যাবডোমিনাল ওয়ালের সাথে অ্যাটাচ করা হয় স্কিনের সাথে, তখন হচ্ছে এই ভায়াবল সেগমেন্ট অফ ইন্টেস্টাইন অর স্মল বাওয়েল অর লার্জ বাওয়েল এটা একটা কন্টেইনার হিসেবে কাজ করে এবং এটা সময়ে সময়ে হচ্ছে বাইরে ইউরিনকে ইউরিনেট করে। এটা হচ্ছে আইলিয়াল কন্ডুইট। যখন দুইটা ইউরেটারি ইনজিউর্ড হয় অথবা হচ্ছে টোটাল ব্লাডারকে ফেলে দেওয়া হয়, সাধারণত কার্সিনোমা ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে এরকম একটা আইলিয়াল কন্ডুইট বাইরে বের করা হয়। এটাও এক ধরনের স্টোমা। এটাকে বলা হয় হচ্ছে, প্রথমটাকে বলা হয় ইউরেটারোস্টোমি, আর দ্বিতীয় যেটা ছবি এখানে সেটা হচ্ছে আইলিয়াল কন্ডুইট। এখন স্টোমার বিভিন্ন ধরনের নাম আছে। একটা আমরা দেখলাম ইউরিনারি স্টোমা, আর একটা হচ্ছে ইন্টেস্টাইনাল স্টোমা। আমাদের মেইন কনসার্ন থাকবে ইন্টেস্টাইনাল স্টোমা। ইউরিনারি যে স্টোমা গুলো আছে ইউরিটারোস্টোমি, এগুলো নিয়ে খুব কমই স্যাররা জিজ্ঞাসা করে তোমাদের লেভেলে, কিন্তু ইন্টেস্টাইনাল স্টোমা এটা যদিও তোমাদের কাছে মনে হতে পারে নতুন, কিন্তু এটা অনেক সময় হচ্ছে অস্পিতে থাকে এবং স্যাররা ভাইভাতেও জিজ্ঞাসা করে থাকে। কারণ জেনারেল সার্জারি ওয়ার্ডে তোমরা অনেক পেশেন্ট পাবা যাদের হচ্ছে স্টোমা করা, তো স্টোমা একটা কমন কোশ্চেন হতে পারে। ওকে, তাহলে আমরা দেখি ইন্টেস্টাইনের স্মল বাওয়েল বাইরে বের করা যায় এবং লার্জ বাওয়েল বাইরে বের করা যায়। স্মল বাওয়েল যদি জেজুনামকে এক্সটোরিওরাইজ করা হয়, মানে হচ্ছে জেজুনামকে যদি বাইরে এনে স্কিনের সাথে অ্যাটাচ করা হয় এবং সেখানে একটা ওপেনিং তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে জেজুনোস্টোমি। এবং আইলিয়ামকে যদি বের করা হয় সেটাকে বলা হচ্ছে আইলিওস্টোমি। সিকামকে যদি বের করা হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে সিকোস্টোমি। যদি ট্রান্সভার্স কোলনকে বের করা হয় সেটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স কোলোস্টোমি। আর লেফট কোলনে সিগময়েড কোলনকে সাধারণত বের করা হয়, সেটাকে বলা হচ্ছে সিগময়েড কোলোস্টোমি। ইউজুয়ালি এমন একটা পার্ট অফ ইন্টেস্টাইনকে বের করা হয় যেটা হচ্ছে ইউজুয়ালি মোবাইল। এর মধ্যে মোবাইল হচ্ছে স্মল বাওয়েল, পুরোটাই মোবাইল, কিন্তু প্রক্সিমাল বাওয়েল যদি বাইরে বের করা হয় তাহলে ধারণা করো কি হতে পারে। তাহলে কিন্তু ডিস্টাল বাওয়েল গুলো নন ফাংশনিং হয়ে যায়, কারণ ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো স্টোমা দিয়েই বাইরে বের হবে, পরবর্তীতে এটা আর ডাইজেশন বা অ্যাবজর্পশন হবে না। এই জন্য ইউজুয়ালি জেজুনোস্টোমি করাই হয় না। স্মল বাওয়েলে যদি করতে হয় তাহলে সাধারণত টার্মিনাল আইলিয়ামে করা হয় আইলিওস্টোমি হিসেবে। এবং পজিশন যদি চিন্তা করি তাহলে আইলিওস্টোমিটা থাকে হচ্ছে রাইট সাইড অফ দ্য অ্যাবডোমেনে এবং লোয়ার অ্যাবডোমেনে সাইডটা যদি আমরা দেখি টার্মিনাল আইলিয়ামের সাইডটা। এরপর হচ্ছে লার্জ বাওয়েল, তো আমরা জানি যে ম্যাক্সিমামই হচ্ছে ফিক্সড, কিছু কিছু পার্ট হচ্ছে মোবাইল। এর মধ্যে সিকামটাকে মোবিলাইজ করা যায়, এটাকে বাইরে বের করা যায় সিকোস্টোমি হিসেবে। ট্রান্সভার্স কোলনটা মোবাইল থাকে, ইউজুয়ালি ট্রান্সভার্স কোলনটা বাইরে বের করা হয়, বাচ্চাদের ক্ষেত্রে বের করা হয় এটা বেসিক্যালি। বাচ্চাদের ক্ষেত্রে ট্রান্সভার্স কোলোস্টমি করা হয়। আর বড়দের ক্ষেত্রে রেকটাল কার্সিনোমা অথবা রেক্টোসিগময়েড কার্সিনোমা এর ক্ষেত্রে অথবা সিগময়েড ভলভিউলাস এর ক্ষেত্রে সিগময়েড কোলনটাকে বাইরে বের করা হয় এবং এটা থাকে হচ্ছে লেফট ইলিয়াক ফোসাতে, লেফট সাইডে। তাহলে কিন্তু আমরা সাইট দেখে বুঝতে পারবো যে এটা কি ধরনের স্টোমা। এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এখানে আসলে টাইপ অফ স্টোমা বলা হচ্ছে, একটাকে বলা হচ্ছে টেম্পোরারি আর একটাকে বলা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি বলতে কি বুঝি? একজন মানুষের বডিতে একটা স্টোমা করা যেটা দিয়ে ফিকাল ম্যাটার বা ইন্টেস্টাইনাল কন্টেন্টস বাইরে বের হচ্ছে, এটা কিন্তু তার জন্য খুবই পেইনফুল একটা ব্যাপার। যার আছে বা যার ফ্যামিলিতে আছে সে জানে যে এটা কত বড় একটা পেইনফুল ব্যাপার। মানুষ যদি নর্মালি ডিফিকেট করতে না পারে বা বাওয়েল মুভ করতে না পারে টয়লেটে, তাহলে সেটা খুবই পেইনফুল একটা ব্যাপার। আর স্টোমাতে সবসময় একটা কালেকশন থাকে, একটা ব্যাগ লাগানো থাকে, তাহলে এটা নিয়ে মুভ করাও ডিফিকাল্ট। বাট কিছু কিছু কন্ডিশনে এটা ক্রিয়েট করতে হয় এবং সেই কন্ডিশন গুলোতে দেখা যায় যে এটা টেম্পোরারি ভাবে ক্রিয়েট করতে হয়। টেম্পোরারি মানে হচ্ছে অল্প সময়ের জন্য, 1.5 মাস থেকে 3 মাসের জন্য, সেটা হচ্ছে টেম্পোরারি স্টোমা। আর যদি এটা লাইফ লং থাকে সেটা হচ্ছে
পার্মানেন্ট স্টোমা। পার্মানেন্ট স্টোমা কখন করা হয়? পার্মানেন্ট স্টোমা আসলে করা হয় হচ্ছে যখন ডিস্টাল বাওয়েল, যেমন হচ্ছে যদি অ্যানেল ক্যানেল থাকে, রেকটাম থাকে, এই জায়গাগুলো পুরোটাই ফেলে দিতে হয়, তাহলে তো আর পেশেন্টের অ্যানাস থাকলো না, রেকটাম থাকলো না। সেক্ষেত্রে পার্মানেন্টলি পেশেন্টকে স্টোমা করে দিতে হয়। অনেক সময় হচ্ছে লো লাইং যদি কার্সিনোমা রেকটাম হয় অথবা হচ্ছে কার্সিনোমা অ্যানেল ক্যানেল হয়, তখন একটা পার্মানেন্ট স্টোমা করে দেওয়া লাগতে পারে। আবার প্রোফাইলেকটিক্যালি হচ্ছে যখন ফ্যামিলিয়াল পলিপোসিস কোলাই থাকে, হোল অফ দ্য লার্জ বাওয়েল ইনক্লুডিং দ্য রেকটাম, এটাও যদি ইনভলভ থাকে, তখন এটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বলে পুরো লার্জ বাউলকে ফেলে দিতে হয় এবং টার্মিনাল আইলিয়ামকে পার্মানেন্ট স্টোমা হিসেবে বের করে দেওয়া লাগতে পারে। এটা হচ্ছে পার্মানেন্ট স্টোমা। আর টেম্পোরারি কখন? টেম্পোরারি হচ্ছে যখন এই স্টোমাটা আবার আমরা রিভার্সাল করতে পারবো, গাটের কন্টিনিউইটি আবার রিটার্ন করতে পারবো, গাটটাকে আমরা আবার অ্যাবডোমেনের ভিতরে ইন্ট্রোডিউস করতে পারবো, তখন এটাকে বলা হয় হচ্ছে টেম্পোরারি স্টোমা। এটা কখন ক্রিয়েট করা হয়? ধরে নিলাম একটা পেশেন্টের হচ্ছে কার্সিনোমা কোলন, তখন হচ্ছে কোলনিক যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটা আমরা কেটে ফেলে দিই এবং সেখানে অ্যানাস্টোমোসিস করি। ওই অ্যানাস্টোমোসিস ওর ভিতর দিয়ে যদি পরের দিন থেকে ইন্টেস্টিনাল কন্টেন্টস পাস করতে থাকে, তাহলে ওই অ্যানাস্টোমোসিসটা ভার্নারেবল হয়ে যায়। কিসের প্রতি ভার্নারেবল হয়? ভার্নারেবল হয় হচ্ছে লিকেজের প্রতি। ওই অ্যানাস্টোমোসিস লিক করতে পারে এবং সেই লিকেজ থেকে পেশেন্টের ডেথও হতে পারে। আমরা জানি যে আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, উনি কিন্তু এরকম একটা কমপ্লিকেশনেই মারা গেছিলেন। ওনার ছিল হচ্ছে কার্সিনোমা রেকটাম। ওনার ক্ষেত্রে হচ্ছে অ্যান্টেরিয়র রিসেকশন, মানে হচ্ছে রেকটামের আপার পোর্শন এবং হচ্ছে লেফট কোলনের কিছু পোর্শন ফেলে দেওয়া হয়েছিল এবং হচ্ছে প্রাইমারিলি সেটা অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়েছিল এবং কোনো কাভারিং স্টোমা ছিল না। না থাকার ফলে ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো ওদিক দিয়ে যেত এবং সেই অ্যানাস্টোমোসিস ফেইল করে এবং সেই অ্যানাস্টোমোসিস ফেইল করার ফলে দেখা যায় যে অ্যাবডোমেনের মধ্যে ফিকাল ম্যাটার গুলো জমতে থাকে এবং পেরিটোনাইটিস হয়ে ওনার আলটিমেটলি ডেথ হয়। সো এই কমপ্লিকেশনটা প্রিভেন্ট করার জন্য আমরা ওই অ্যানাস্টোমোসিস দিয়ে যাতে ফিকাল ম্যাটার বাইরে বের না হয় সেজন্য হচ্ছে প্রক্সিমালি একটা ইন্টেস্টাইনের পোর্শন বাইরে বের করে রাখি এবং এটার জন্য মোস্ট সুইটেবল হচ্ছে টার্মিনাল আইলিয়াম। এই জন্য আইলিয়ামকে বের করি। এটাকে বলা হয় হচ্ছে টেম্পোরারি স্টোমা এবং এটা 1.5 মাস পরে আমরা আবার রিটার্ন করি, পেটের মধ্যে ঢুকিয়ে দেই অ্যানাস্টোমোসিস করে। কারণ ওই 1.5 মাসে ডিস্টাল যে অ্যানাস্টোমোসিসটা করা হলো সেটা হিলিং হয়ে যায় এবং ম্যাচিউর হয়ে যায়, সেই দিক দিয়ে লিকেজের আর সম্ভাবনা থাকে না সাধারণত। এটা হচ্ছে টেম্পোরারি স্টোমা। এখন হচ্ছে এন্ড, একটা হচ্ছে এন্ড, দ্যাট মিনস মানে ইন্টেস্টাইনটাকে, এটা যদি ইন্টেস্টাইন হয় এটাকে মাঝখানে কেটে টোটাল ট্রান্সেক্ট করে দিলাম এবং প্রক্সিমাল অংশটাকে বাইরে বের করে দিলাম, একটা অংশ বাইরে বের হয়ে থাকবে, সেটা হচ্ছে এন্ড। আর ডিস্টালটাকে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, এটা হচ্ছে এন্ড স্টোমা। লুপ স্টোমা হচ্ছে ইন্টেস্টাইন, এটাকে বাঁকা করে এই লুপটাকে বাইরে বের করা হয়, এখানে দেখা যাচ্ছে ছবিতে লুপ করে বাইরে বের করা হয় এবং এখানে একটা ওপেনিং তৈরি করা হয়। তাহলে এটা একটা লুপের মতো থাকলো, টোটাল ট্রান্সেক্ট করা হলো না এবং এক পাশে ওপেনিং তৈরি করা হলো যাতে ফিক্যাল ম্যাটার গুলো বাইরে বের হয়েছে, এটা হচ্ছে লুপ স্টোমা। অনেক সময় হচ্ছে ডাবল ব্যারেল। ডাবল ব্যারেল মানে হচ্ছে ইন্টেস্টাইনের একটা অংশ মাঝখানে কেটে ফেলা হলো এবং তাহলে দুইটাই ওপেন হলো, ওই দুইটা ওপেনিংই বাইরে বের করা হলো এবং দুইটা ব্যারেলের মতো থাকে, এই জন্য এটা হচ্ছে ডাবল ব্যারেল স্টোমা। ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এন্ড স্টোমাটা দেখতে হয় হচ্ছে এরকম স্পাউটিং, একটা ওপেনিং থাকে। লুপ স্টোমার দুইটা ওপেনিং থাকে, এটা একটা এটা একটা। ডাবল ব্যারেলের দুইটা আলাদা আলাদা জায়গা দিয়ে বাইরে বের হচ্ছে, এটা হচ্ছে ডাবল ব্যারেল স্টোমা। এখানে এন্ড স্টোমার একটা ছবি দেখানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য
রেকটামে একটা টিউমার আছে এবং সেই টিউমারটা ফেলা হচ্ছে অ্যানেল ক্যানেল সহ, যেটাকে আমরা বলি হচ্ছে এপিইআর, অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন অফ রেকটাম। তাহলে অ্যানেল ক্যানেল, রেকটাম, সিগময়েড কোলন কোনোটাই থাকছে না। কোলনকে তখন নিচের দিকে এনে অ্যানাস্টোমোসিস করা যায় না। অ্যানাল ক্যানেল যদি না থাকে, রেকটাম যদি না থাকে, তখন আর কোনো অ্যানাস্টোমোসিস করা যায় না। সেক্ষেত্রে এই কোলনের পোরশনটাকেই বাইরে বের করা হয়। প্রক্সিমাল যে পোরশনটা আছে সেটাই হচ্ছে এন্ড কোলোস্টমি অথবা পার্মানেন্ট এন্ড কোলোস্টমি। আর একটা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এন্ড কোলোস্টমি করা হয় কিন্তু ডিস্টাল পোরশনটা আবার থেকে যায় এবং সেই কোলোস্টমিটাকে আবার রিটার্নও করা হয় ভিতরে সেই ডিস্টাল পোরশনের সাথে অ্যানাস্টোমোসিস করার জন্য। এটা একটা কন্ডিশন, যে কন্ডিশনটা হচ্ছে সিগময়েড ভলভিউলাস নামে একটা প্যাথোলজি আছে, যেটা আমরা পরে আলাপ করব আবার। সেই ভলভিউলাসে সিগময়েড কোলনের যে পোরশনটা টুইস্টিং হয়ে গেল, সেটা যদি নন ভায়াবল থাকে, যদি ডেড হয়ে যায়, গ্যাংগ্রিনাস হয়ে যায়, তখন সেটাকে আমরা ফেলে দিই। কিন্তু প্রাইমারি অ্যানাস্টোমোসিসের কতগুলো রিস্ক থাকে। ডিস্টালি রেকটাম থাকে, প্রক্সিমালি ডিসেন্ডিং কোলন থাকে, মাঝখানে সিগময়েড কোলনটা আমরা ফেলে দিচ্ছি। কিন্তু প্রাইমারি অ্যানাস্টোমোসিসের কতগুলো রিস্ক থাকে। দেখা যাচ্ছে এখানে সিগময়েড এই ডিসেন্ডিং কোলনটা অনেক মোটা, রেকটামটা চিকন, কারণ ডিসেন্ডিং কোলনটা অবস্ট্রাকশনের কারণে ডিস্টেন্ডেড ডাইলেটেড হতে হতে অনেক বেশি মোটা হয়ে গেছে। তখন হচ্ছে অ্যানাস্টোমোসিস করা ডিফিকাল্ট হয়। তখন ডিস্টাল যে পোরশনটা ছিল সেই পোরশনটাকে ক্লোজ করে দেওয়া হলো আর প্রক্সিমাল পোরশনটাকে বাইরে বের করে দেওয়া হলো। এটা হচ্ছে হার্টম্যানস প্রসিজার। এই অপারেশনটা হচ্ছে হার্টম্যানস প্রসিজার। ইউজুয়ালি এটা করা হয় হচ্ছে সিগময়েড ভলভিউলাসের ক্ষেত্রে। এটাকে আবার 1.5 থেকে 3 মাসের পরে এই পোরশনটাকে স্কিন থেকে সেপারেট করা হয় এবং এটাকে এই যে রেকটামের আপারেন্ট যেটা বন্ধ ছিল এটার সাথে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। তাহলে এটা টেম্পোরারি একটা এন্ড স্টোমা। এটা কিন্তু এন্ড, একটা এন্ড বের করা হয়েছে, এজন্য আছে টেম্পোরারি এন্ড স্টোমা। এটা হার্টম্যানস প্রসিজার। ওকে, এখন আমরা যদি ছবি দেখি যে এন্ড স্টোমাটা কিরকম হয়, এন্ড কোলোস্টমি বা এন্ড ডাইলোস্টমি, এটাতে একটা লুপই বাইরে বের হয়ে আসতেছে, লুপ কোলোস্টমি। এটা হচ্ছে লুপ বাইরে বের হয়ে আসতেছে এবং একটা পাশ ওপেন থাকে, পুরোটা কিন্তু ট্রান্সেক্টেড থাকে না, পুরোটা ট্রান্সেক্টেড থাকে না। আর এন্ড ডাইলোস্টমি আবার 2 রকমের হয়। একটা হচ্ছে ফ্লাশিং, স্কিনের সাথে মোটামুটি প্যারালালি একই লেভেলে থাকে। আরেকটা হচ্ছে স্পাউটিং, মানে হচ্ছে স্কিন থেকে সে অনেকখানি উঁচু থাকে। স্পাউটিং এর সুবিধা হচ্ছে এটা যখন স্টোমা ব্যাগ লাগানো হয় তখন সরাসরি কন্টেন্টস গুলো স্কিনের সাথে কন্ট্যাক্টে না এসে ব্যাগের মধ্যে গিয়ে পড়ে। যদি একটু বাইরে বের হয়ে থাকে তখন সরাসরি এটা ব্যাগ সেট হয় এবং ব্যাগের ভিতর গিয়ে কন্টেন্টস গুলো পড়ে। আদারওয়াইজ যদি স্কিনের সাথে ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো কন্ট্যাক্ট আসে, বিশেষ করে হচ্ছে স্মল বায়োলের কন্টেন্টস, যেটার মধ্যে অনেক বেশি বাইল সল্ট থাকে, তখন স্কিন এক্সফোলিয়েটেড হতে পারে। কিন্তু লার্জ বায়োলের ক্ষেত্রে আবার সেই বাইল সল্টটা থাকে না, তখন হচ্ছে সেটার ক্ষেত্রে ফ্লাশিং করা যেতে পারে, স্কিনের প্যারালালি বা স্কিনের সাথেই এটা থাকতে পারে। সেক্ষেত্রে স্কিনের কন্ট্যাক্টে আসার সম্ভাবনাও কম থাকে এবং সেটাতে ওরকম কোনো কমপ্লিকেশন হয় না। এখন সাইড থেকে আমরা বুঝতে পারি কোলোস্টমিটা ইউজুয়ালি লেফট সাইডে হয়, কারণ সিগময়েড কোলনে বেশি করা হয়, আর আইলোস্টমিটা হচ্ছে রাইট সাইডে হয়, কারণ টার্মিনাল আইলিয়ামটা রাইট সাইডে থাকে। স্টোমা ক্রিয়েট করা হয় একটা অ্যাঙ্গেলে, সেটা ট্রায়াঙ্গেলে, সেটা হচ্ছে স্টোমা ট্রায়াঙ্গেল। এটা ফর্মেশন হয় কিভাবে, সিম্ফাইসিস পিউবিস থেকে আম্বিলিকাস, দেন হচ্ছে আম্বিলিকাস থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন, এন্ড অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন থেকে সিম্ফাইসিস পিউবিস। এই যে একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হলো, এর মাঝেই স্টোমাটা ফর্মেশন করা হয় এবং প্রিফারেবলি এখানে যে রেকটাস শীট থাকে, রেকটাস শীটের মাসেল গুলোকে স্প্লিট করে ওইটার ভিতর দিয়ে বের করা হয়।
স্প্লিট করে বের করলে যেটা সুবিধা হয়, ওই দুইটা লেয়ারের মাঝখান দিয়ে যখন বের হবে, এটা যদি হয় একটা শীতের দুইটা মানে আলাদা আলাদা মাঝখানে সেপারেট করলাম, মাঝখান দিয়ে যখন বের হবে তাহলে এটা একটা স্ফিংক্টারিক অ্যাকশন থাকে। স্ফিংক্টারিক অ্যাকশন থাকার ফলে মাঝে মাঝে কন্টেন্টস গুলো বের হবে, বেশিরভাগ সময়ই ওই ওপেনিংটা বন্ধ থাকবে। এত কিছু অবশ্য দরকার নেই। সেকেন্ড ছবিতে দেখানো হচ্ছে এই যে স্পাউটিং, যেটা যে কিছু অংশ হচ্ছে বাইরে বের হয়ে থাকে, এর ফলে যেটা হয় কন্টেন্টস গুলো সরাসরি ব্যাগের মধ্যে পড়ে, এটা স্কিনের কন্ট্যাক্টে আসে না। স্টোমা থাকলেই আমরা স্টোমা ব্যাগ লাগাতে হবে, কারণ কন্টেন্টস গুলো সবসময় বাইরে পড়তে থাকবে, এটা হতে দেওয়া যাবে না। এবং এই স্টোমা ব্যাগটা অসপি পরীক্ষাতে আসে। স্টোমা ব্যাগে আমরা দেখি কি থাকে। প্রথমত থাকে হচ্ছে একটা ওয়েফার, এটাকে আমরা বলছি ওয়েফার। ওয়েফারের কাজটা কি আমরা দেখি, ওয়েফারটা কিন্তু অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সেট হয়ে থাকে, এবং এটা কি করে, মাঝখানে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটা স্কিনের সাথে লেগে থাকে এবং ইন্টেস্টাইনটা ওই ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে থাকে। তাহলে ইন্টেস্টাইনাল কন্টেন্টস স্কিনের কন্ট্যাক্টে সে আসতে দেয় না। এখন এদিক দিয়ে বের হলে কন্টেন্টসটা জমা হবে কিসের মধ্যে, কন্টেন্টসটা জমা হবে একটা ব্যাগের মধ্যে, সেই ব্যাগটা ওয়েফারের সাথে অ্যাটাচড থাকবে। তাহলে এটা হচ্ছে স্টোমা ব্যাগ, এই ব্যাগটা অ্যাটাচ থাকে এই ওয়েফারের সাথে, এইটা হচ্ছে সেই স্টোমা ব্যাগ, এটা লেগে থাকে এই যে গোল অংশটার সাথে। এবং এই ব্যাগ গিয়ে কন্টেন্টস জমবে, কিন্তু এই ব্যাগটা তো মাঝে মাঝে ফাঁকা করতে হবে। সেই ফাঁকা করার জন্য এটা ওপেন করা থাকে, কিন্তু এই ওপেনের এখানে একটা ক্লিপ লাগানো থাকে যাতে কন্টেন্টস গুলো বাইরে বের হয়ে না যায়। ক্লিপটা খুলে কন্টেন্টসটাকে ফাঁকা করা হয় এবং আবার ক্লিপটা লাগিয়ে রাখা হয়। তাহলে স্টোমা ব্যাগ এর পার্টস গুলো জানতে হবে, এবং হচ্ছে এটা কিভাবে কোনটার কি কাজ সেটা আমাদেরকে জানতে হবে, এটা আমরা বুঝলাম এখান থেকে। এরপর আসে হচ্ছে স্টোমা কমপ্লিকেশন, যে স্টোমা থাকলে পরে কিরকম কমপ্লিকেশন হতে পারে। ছবি দিয়ে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোমাতে খুব অল্প একটু, এই যে দেখা যাচ্ছে অল্প একটু বাইরে বের হয়েছিল, কিন্তু সেই স্টোমার ওপেনিং দিয়ে যদি ভিতরের ইন্টেস্টাইন বাইরের দিকে বের হয়ে আসে, অনেক লম্বা হয়ে যায়, এটাকে বলা হচ্ছে স্টোমা প্রোলাপস। অ্যানাল ক্যানেলের ভিতর দিয়ে যেমন রেকটাম নিচের দিকে বের হয়ে আসে, সেটাকে আমরা বলি রেকটাল প্রোলাপস। ওই একই রকম ভাবে স্টোমার যে ওপেনিং, সেই ওপেনিং দিয়ে ইন্টেস্টাইন গুলো ইন্টারসাসেপশনের মতো করে ভিতরে ঢুকে ঢুকে বাইরে বের হয়ে আসে, এটা হচ্ছে স্টোমাল প্রোলাপস। সেকেন্ডলি, স্টোমা কি করতে পারে, বাইরে বের হয়ে আসতে পারে, আবার এটা ভিতরের দিকেও ঢুকে যেতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি স্কিন থেকে একটু বাইরে বের হয়ে আসার কথা, কিন্তু এখানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টোমাল রিট্রাকশন, ভিতরের দিকে ঢুকে যাচ্ছে স্টোমাটা। থার্ড ছবি যেটা, এটাতে দেখা যাচ্ছে প্যারাস্টোমাল হার্নিয়া। প্যারাস্টোমাল হার্নিয়া অ্যাবডোমেনের অন্যান্য এরিয়ার সাথে এই এরিয়াটা অনেক বেশি বালজড হয়ে আছে। কারণ কি, কারণ হচ্ছে স্টোমা ক্রিয়েট করার সময় আমরা যে অ্যাবডোমিনাল ওয়ালে একটা ছিদ্র করলাম, সেটাতে স্কিন ছিল, সাবকিউটেনিয়াস টিস্যু ছিল, দেন হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো সাধারণত আমরা 2 ফিঙ্গার ব্রেথে ওপেনিং তৈরি করি। এই ওপেনিংটা যদি আরো বেশি বড় হয় এবং সেটা যদি স্প্লিটেড হয়ে যায়, তখন ওটা একটা উইক পয়েন্ট তৈরি হয়, এবং সেই উইক পয়েন্ট দিয়ে অ্যাবডোমিনাল কন্টেন্টস গুলো বাইরের দিকে প্রোটিউডেড হতে পারে, বালস্ট হতে পারে। এটাকে বলা হচ্ছে প্যারাস্টোমাল হার্নিয়া, মানে স্টোমার পাশ দিয়ে ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো হার্নিয়েটেড হচ্ছে, এজন্য প্যারাস্টোমাল হার্নিয়া। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্যারাস্টোমাল ডার্মাটাইটিস। আমরা বলছিলাম আগে যে স্মল ইন্টেস্টাইনাল কন্টেন্টস যেটাতে বাইল সল্ট থাকে, যেটা খুবই ইরিটেটিং হচ্ছে স্কিনের জন্য, সেই স্কিনকে যদি সে কন্ট্যাক্টে আসে, তখন সেটা স্কিনে আলসারেশন এবং ইনফ্লামেশন তৈরি করতে পারে। এবং এরকমই
একটা ফিচার পাওয়া যায় যেটাতে নর্মাল স্কিন থেকে ডিফারেন্ট, যেটা মনে হচ্ছে আলসারেটেড স্কিন, এবং এটাতে আইলোস্টমিতে বেশি হয়, এবং এটাকে বলা হচ্ছে প্যারাএস্টোমাল ডার্মাটাইটিস। অনেক সময় হচ্ছে আমরা যে এস্টোমাটাকে, এই মিউকোজাটাকে স্কিনের সাথে স্টিচ দিয়ে দিয়ে বন্ধ করছিলাম, লাগিয়ে দিয়েছিলাম, সেটা ছুটে যায়। এই যে এই জায়গাটাতে যেমন ছুটে গেছে, ছুটে গিয়ে যেটা হচ্ছে ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো এই ফাঁকা জায়গা দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে। এটাকে বলা হচ্ছে মিউকোকিউটেনিয়াস সেপারেশন। মিউকোকিউটেনিয়াস, কিউটেনিয়াস মানে স্কিন, মিউকাস মানে হচ্ছে ইন্টেস্টাইনাল মিউকাস, এই দুইটা যখন ডিটাচড হয়ে যায় তখন এটা হচ্ছে মিউকোকিউটেনিয়াস সেপারেশন। সেটার ক্ষেত্রে কি হতে পারে, এই কন্টেন্টস গুলো এখান থেকে ব্যাগের মধ্যে না গিয়ে এই ফাঁকা জায়গা দিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ঢুকে যেতে পারে এবং পেরিটোনাইটিস তৈরি করতে পারে। এগুলো হচ্ছে এস্টোমার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন। এটা তোমাদের জন্য খুব মানে টাফ কোশ্চেন, কিন্তু কিছু কিছু জানলে ভালো। এগুলোর ম্যানেজমেন্ট আমরা এখান থেকেই বুঝতে পারি। হার্নিয়া যদি হয়, মানে এই প্রোলাপস যদি হয়, তাহলে প্রোলাপসে যেটা করতে হয়, এটা রিফ্যাশনিং করতে হয়। প্রোলাপস পোরশনটুকু কেটে ফেলে এই দুইটা আবার লাগিয়ে দেওয়া যায়। অথবা অনেক সময় রেকটাল প্রোলাপস যেমন আমরা ভিতরে রিপোজিশন করতে পারি, এই প্রোলাপসটাও আস্তে আস্তে করে স্কুইজিং করে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে পারি। দুইটাই করা যায়, যে রিপোজিশনও করা যায়, আবার সার্জারি করে রিফ্যাশনিংও করা যায়। রিট্রাকশনের ক্ষেত্রে আমাদের জন্য আসলে ডিফিকাল্ট। রিট্রাকশনটা আমাদেরকে এই পুরাটাকে ডিসমেন্টেল করতে হয়, স্টোমাটাকে সারাতে হয় চারপাশ থেকে। তারপর হচ্ছে ভিতরের যে ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনটাকে মোবিলাইজ করতে হয়, কারণ রিট্রাকশনের মেইন কজ হচ্ছে লেন্থ অফ দ্য ইন্টেস্টাইন ছোট থাকে, সে সবসময় টেনশনের ভিতর থাকে। যাদের অ্যাবডোমেনের চর্বি অনেক বেশি তাদের ক্ষেত্রে ওই ইন্টেস্টাইনকে বাইরে বের করতে হচ্ছে অনেক বড় লেন্থ লাগে। সেক্ষেত্রে ভিতরে ইন্টেস্টাইনটাকে মোবিলাইজ করতে হয় যাতে সে ফ্রিলি এই স্কিনের সাথে অ্যাটাচড থাকতে পারে। তাহলে এটাকেও আবার রিফ্যাশনিং করতে হয় স্টোমাক। প্যারাস্টোমাল হার্নিয়া এটা আরেকটা কঠিন চ্যালেঞ্জ। এটা ওপেন করতে হয়, যে হার্নিয়েটেড ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনটাকে ভিতরে রিপোজিশন করতে হয়। তারপর গ্যাপ যেটা আছে সেই গ্যাপটাকে স্টিচ দিয়ে দিয়ে বন্ধ করতে হয়, এবং রিকারেন্স প্রিভেন্ট করার জন্য এখানে আবার একটা মেশও প্লেস করে আসতে হয়, যেটাকে হার্নিওপ্লাস্টি বলি আমরা। আর এই যে এক্সক্রিয়েশন, এই এক্সক্রিয়েশনের ম্যানেজমেন্টটা হচ্ছে এক্সক্রিয়েটেড স্কিনের সাথে কিন্তু আমরা স্টোমা ব্যাগ লাগাতে পারি না। এইটা প্রিভেন্ট, এটার ম্যানেজমেন্টের জন্য এটা খুবই পেইনফুল। এক্সক্রিয়েটেড স্কিনে যখনই বাইল কন্টেইনিং ইন্টেস্টাইনাল কন্টেন্টস আসে তখনই সেটা খুব জ্বলতে থাকে। তো এটা প্রিভেন্ট করার জন্য এখানে আমরা জিঙ্ক অক্সাইড পেস্ট লাগিয়ে দিই, তাহলে সেটাতে এপিথেলিয়ালাইজেশন র্যাপিডলি হয় এবং এই কন্টেন্টস গুলো স্কিনের কন্ট্যাক্টে ফার্দার আসে না। অনেক সময় হচ্ছে পান পাতার নিচে এই জিঙ্ক অক্সাইড পেস্ট লাগিয়ে পান পাতার মাঝখানে একটা ছিদ্র করে এখানে লাগিয়ে দেওয়া হয়, তাহলে ওই পাতার উপর দিয়ে কন্টেন্টস গুলো পাশে চলে আসে। এটা ইন্ডিয়ানদের আবিষ্কার, এটা আমাদের না জানলেও চলবে। আর হচ্ছে এখানে যেটা ওই যে মিউকোকিউটেনিয়াস সেপারেশন হয়ে গেল, সেটাতে আমাদেরকে আবার এই স্টিচ গুলো নতুন করে দিতে হবে যাতে স্কিনের সাথে মিউকোজাটা অ্যাটাচড থাকে। এগুলোই হচ্ছে এই কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট। তাহলে স্টোমা কি এরকম বাইরেই থাকে টেম্পোরারি স্টোমা? না, সেটা কিন্তু আমরা আবার ভিতরে ঢুকিয়ে দেই। যেটা এই যে বাইরে বের হয়েছিল সেটাকে আবার একটার সাথে আরেকটা লাগিয়ে দেই, লাগিয়ে দিয়ে আবার ভিতরে রিপোজিশন করি এবং হচ্ছে স্টিচ করে অ্যাবডোমেনকে ক্লোজ করে দেই। কিন্তু পার্মানেন্ট স্টোমা কিন্তু পার্মানেন্টলি থাকে, এটা আমাদেরকে সারা জীবন মেনে নিতে হয়। যে সার্জন স্টোমা করে সেই সার্জনেরও কষ্ট হয়, যে পেশেন্টের উপর করা হয় সেই পেশেন্টের সবসময়ই হচ্ছে এটা একটা মানে খারাপ পেইনফুল একটা জায়গা হিসেবে থাকে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কখনোই স্টোমা না করার, যদি লাগে তাহলে আমরা করব এবং টেম্পোরারিলি সেটা রেখে আবার সেটাকে ক্লোজ করে দেব।
এটাই ছিল মোটামুটি স্টোমার উপর ডিসকাশন। আমাদের পরবর্তী যে টপিক, সেই টপিকটা হচ্ছে স্ট্রাঙ্গুলেশন। স্ট্রাঙ্গুলেশন এবং স্ট্রাঙ্গুলেশন রিলেটেড কোশ্চেন এখানে আছে হচ্ছে, হোয়াট ইজ স্ট্রাঙ্গুলেশন, what are the causes of closed loop obstruction and pathology of strangulated inguinal hernia। আমাদেরকে আগে বুঝতে হবে যে স্ট্রাঙ্গুলেশনটা কি। স্ট্রাঙ্গুলেশনটা হচ্ছে কোন একটা লুমিনাল স্ট্রাকচার সেটাকে চেপে রাখা চারপাশ থেকে, এমন ভাবে চেপে রাখা যাতে ওই লুমেনটা ওক্লুডেড হয়ে যায় এবং ওই ওয়াল যেটা আছে, লুমেনের ওয়াল যেটা আছে, সেই ওয়ালের ভাস্কুলারিটিও ইমপেয়ার্ড হয়। তাহলে দুইটা জিনিস হতে হবে, একটা লুমিনাল স্ট্রাকচারের লুমেনটা বন্ধ হয়ে যাবে এবং ওয়ালের ভিতর দিয়ে যে ব্লাড ভেসেল গুলো পাস করতো সেই ব্লাড ভেসেল গুলো আর সার্কুলেট করতে পারবে না। তখনই হবে হচ্ছে স্ট্রাঙ্গুলেশন, মানে হচ্ছে ভাস্কুলারিটি এবং লুমিনাল যে লুমেন যেটা থাকে সেটা হয়ে যাবে ন্যারো। ডেফিনেশন কি বলে দেখি। স্ট্রাঙ্গুলেশন ইজ ডিফাইন্ড অ্যাজ কম্প্রেশন অফ ব্লাড অর এয়ার ফিল্ড স্ট্রাকচারস, ব্লাড অথবা এয়ার ফিল্ড স্ট্রাকচারস ইন্টেস্টাইন এরকম হতে পারে, হুইচ ইম্পেয়ারস সার্কুলেশন অর ফাংশন। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে ইন্টেস্টাইন। তাহলে ইন্টেস্টাইনকে যদি চারপাশ থেকে চেপে ধরা হয় এবং চেপে ধরলে পরে প্রথমে কি হবে, লুমেনটা আগে বন্ধ হবে, লুমেনের ভিতর দিয়ে কিছু যেতে পারবে না। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এমন বেশি চাপ দিল তখন ওয়ালের ভিতর দিয়ে যে ভেসেলগুলো পাস করতো সেই ভেসেলগুলোও বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস এটার ফাংশনটাও ইম্পেয়ার্ড হবে এবং আলটিমেটলি এর ভাস্কুলারিটিও ইম্পেয়ার্ড হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্ট্রাঙ্গুলেশন। এবং স্ট্রাঙ্গুলেটেড যে পার্টটা থাকে সেই পার্টটা এখানে দেখো, এখানে নর্মাল যে কালার সেই কালার থেকে একটু ডিফারেন্ট। নর্মালি অনেকটা পিঙ্ক কালারের দেখতে হয়, কিন্তু এটা হয়ে যাচ্ছে ডার্ক কালার, বেগুনি রঙের হয়ে যাচ্ছে, পার্পল কালার হয়ে যাচ্ছে। আরো সময় গেলে পরে সেটা হয়ে যাবে ব্ল্যাক কালার যখন ইস্কেমিক হয়ে যাবে। তাহলে স্ট্রাঙ্গুলেশনের কজ গুলো কি কি? ইন্টেস্টাইনে আমরা জানি বেশিরভাগ সময় স্ট্রাঙ্গুলেশন হচ্ছে, তাহলে এটা বাইরে থেকে যদি ডিরেক্ট প্রেসার দেওয়া হয় বাওয়েল ওয়ালের উপর তখন হচ্ছে স্ট্রাঙ্গুলেশন হবে। এটা হয় হচ্ছে হার্নিয়াল ওরিফিসের ক্ষেত্রে আর হচ্ছে অ্যাডহেশন অথবা ব্যান্ডের ক্ষেত্রে। হার্নিয়াল ওরিফিস কিভাবে করতেছে, এটা হচ্ছে হার্নিয়াল ওরিফিস, এর মধ্যে দিয়ে ইন্টেস্টাইন ঢুকে গেছিল, তো চিকন জায়গা দিয়ে একটা মোটা জিনিস যখন ঢুকে যায় তখন আস্তে আস্তে করে এই যে ইন্ট্রোডিউসড যে ইন্টেস্টাইন এটা ইডিমেটাস হতে থাকে। ইডিমেটাস হয়ে গিয়ে এটা আলটিমেটলি লুমেনটাকে বন্ধ করে দিবে এবং সার্কুলেশনটাকেও বন্ধ করে দেবে। সেটা কিভাবে করবে সেটা আমরা পরে দেখতে পাবো। সাধারণত হার্নিয়ার ক্ষেত্রে সুপারফিশিয়াল রিং, এটা হচ্ছে বোনস এবং একটা ফাইব্রাস রিং দিয়ে তৈরি হয়। এই জন্য এই জায়গাটা চাইলেও হচ্ছে আরো মোটা হতে পারে না, এই জন্য এই জায়গাটা দিয়েই বেশি স্ট্রাঙ্গুলেশন হয়। আর কি কারণে হতে পারে, বাইরে থেকে প্রেসার দিয়ে বন্ধ করলো, এটা হচ্ছে হার্নিয়াল ওরিফিস। আর হতে পারে হচ্ছে রোটেশনের কারণে, অথবা হচ্ছে মেজেন্ট্রিক ব্লাড ফ্লো অবস্ট্রাকশনের কারণে। ইন্টারাপ্টেড মেজেন্ট্রিক ব্লাড ফ্লো, মেজেন্ট্রি যখন টুইস্টিং হয় তখন হচ্ছে মেজেন্ট্রির ভিতরে যে ভেসেলগুলো থাকে সেই ভেসেলগুলো অবস্ট্রাকশন হয়ে যায় এবং ওই ভেসেলগুলো দিয়ে যখন ব্লাড সাপ্লাই যেতে পারে না তখন ওই সাপ্লাইং যে ইন্টেস্টাইন এটা স্ট্রাঙ্গুলেটেড হয়ে যায়। এবং এটা হয় হচ্ছে ভলভিউলাসের ক্ষেত্রে এবং ইন্টারসাসেপশনের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে হচ্ছে ইন্টারসাসেপশন এবং ভলভিউলাসের ক্ষেত্রে কিভাবে স্ট্রাঙ্গুলেশন হচ্ছে। আরেকটা হয় ইনক্রিজড ইন্ট্রালুমিনাল প্রেসার। ইনক্রিজড ইন্ট্রালুমিনাল প্রেসার, লুমেনের ভিতরে যখন এর ভিতরে যখন প্রেসার তৈরি হয় তখন এটা ডিস্টেন্ডেড হয় এবং ওই প্রেসারটা আলটিমেটলি হচ্ছে ওয়ালের উপর পড়ে
এবং ওই ওয়ালের উপর পড়ার ফলে ওই আর্টেরিয়াল যে ফিলিং প্রেশার ছিল ওই ফিলিং প্রেশারটা এমন ভাবে কমে যায় যে আলটিমেটলি ওই আর্টারি গুলো ওয়ালের ভিতর ব্লাড সাপ্লাই করতে পারে না। এই জন্য হচ্ছে ওই পোর্শন অফ দ্য ইন্টেস্টাইন আলটিমেটলি হচ্ছে স্ট্রাঙ্গুলেটেড হয় এবং সেই পোর্শনটা গ্যাংগ্রিনাস হয়ে যায়। পরবর্তীতে ছবি দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। এটা দেখো স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া, ইন্টেস্টাইন ঢুকে গেল, একটা লুপ ঢুকে গেল, এখানে হচ্ছে নেক, এটা ইউজুয়ালি সুপারফিশিয়াল রিং মনে করলাম, সুপারফিশিয়াল রিং অফ দ্য ইনগুইনাল ক্যানেল, এবং এখানে চাপ দিয়ে রাখলো। চাপ দিয়ে রাখার ফলে এই লুমেনটা প্রথমত বন্ধ হয়ে গেল এবং ওয়ালটাকেও আলটিমেটলি সে প্রেস করে রাখলো। এই প্রেসারের কারণে ভাস্কুলারিটিও ইম্পেয়ার্ড হলো। ভলভিউলাস, এটা হচ্ছে টুইস্টেড পোর্শন অফ দ্য সিগময়েড লুপ। এখন এই ভিতর দিয়ে যে ব্লাড ভেসেল গুলো গেল, এই ব্লাড ভেসেল গুলো কিন্তু টুইস্টেড হওয়ার কারণে ভেনাস সাপ্লাই আগে বন্ধ হচ্ছে, তারপর হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই বন্ধ হচ্ছে, এবং আলটিমেটলি এই পোর্শনটা কোনো ব্লাড সাপ্লাই পাচ্ছে না, এই জন্য এখানে স্ট্রাঙ্গুলেশন হচ্ছে। আর ইন্টারসাসেপশনে যেটা হচ্ছে, ডিস্টাল যে পোর্শনটা ইন্টেস্টাইন, সেটার ভিতরে প্রক্সিমাল পোর্শনটা ঢুকে যাচ্ছে, যেটার মধ্যে ঢুকতেছে সেটাকে বলা হচ্ছে সাসিপিয়েন্ট, আর যেটা ঢুকতেছে সেটা হচ্ছে সাসেপ্টাম। টোটালটাকে বলা হচ্ছে ইন্টারসাসেপশনের পার্ট। এই টোটালটা হচ্ছে ইন্টারসাসেপশন, আর এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ডিস্টাল পার্ট সাসিপিয়েন্ট, এটা হচ্ছে প্রক্সিমাল পার্ট ঢুকে যাচ্ছে ভিতরে, এটা হচ্ছে সাসেপ্টাম। এই ঢুকে যাওয়ার ফলে ভিতরের যে পোর্শনটা ছিল দেখো, এটার সাথেও কিন্তু মেজেন্ট্রি অ্যাটাচমেন্ট ছিল, সেই মেজেন্ট্রি সহ সেই ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার ফলে দুই পাশের চাপে ওই মেজেন্ট্রির সার্কুলেশনটা বা ব্লাড ফ্লোটা ইম্পেয়ার্ড হচ্ছে, এবং আলটিমেটলি এই যে ঢুকে যাওয়া পোর্শন বা সাসেপ্টাম, এটা ইসকেমিক হচ্ছে এবং গ্যাংগ্রিনাস হচ্ছে। এটাও এক ধরনের স্ট্রাঙ্গুলেশন। আরেকটা আমরা বলছিলাম যে ক্লোজড লুপ অবস্ট্রাকশন। ক্লোজড লুপ অবস্ট্রাকশন, তাহলে লুপ মানে হচ্ছে ইন্টেস্টাইনের একটা পার্ট এবং সেটা দুই পাশে বন্ধ, সেটা হচ্ছে দুই পাশে বন্ধ। তাহলে এটা কোন ক্ষেত্রে হতে পারে? এটা হতে পারে হচ্ছে হার্নিয়ার ক্ষেত্রে। হার্নিয়ার রিং দিয়ে ইন্টেস্টাইন বের হয়ে আসলো এবং এখানে চাপা দিয়ে রাখলো, তাহলে কি প্রক্সিমাল থেকে ডিস্টালি ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো যেতে পারবে না, সো অবস্ট্রাকশন। এবং ক্লোজড লুপ কেন? এই যে পোর্শনটা, এই পোর্শনটা প্রক্সিমালি এবং ডিস্টালি দুইটাই হচ্ছে বন্ধ, তাহলে এই পোর্শনটা হচ্ছে পুরোপুরি ক্লোজড। এবং ক্লোজড থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে এর মধ্যে ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়াগুলো ফার্মেন্ট করতে থাকে, গ্যাস ফর্মেশন করতে থাকে, এবং আলটিমেটলি এটা ডিস্টেন্ডেড হতে থাকে। প্রথমত ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা হয়, ব্লাড সাপ্লাই গুলো হচ্ছে ভেনাস ব্লাডের ভেইনের মধ্যে আমরা জানি যে প্রেশারটা কম, তাহলে চাপা লাগলে পরে ভেইনটা আগে বন্ধ হবে, তার মানে হচ্ছে ভেনাস রিটার্নটা বন্ধ হচ্ছে। কিন্তু আর্টারিতে প্রেশার বেশি, আর্টারি দিয়ে ব্লাড যাচ্ছে, ভেইন দিয়ে ব্লাডটা ব্যাক করতে পারতেছে না, তাহলে এখানে ব্লাড বা টিস্যু ফ্লুইডের ভলিউমটা যাবে বেড়ে, তাহলে ওয়াল যেটা ছিল সেটা আলটিমেটলি ইডিমেটাস হয়ে যাবে, ওয়ালটা হয়ে যাবে হচ্ছে ইডিমেটাস, এবং ইন্টেস্টাইনের ভিতরে লুমেনের ভিতরে প্রেশারটা যাবে বেড়ে। আলটিমেটলি আর্টারির যে ফিলিং প্রেশার ছিল সেই ফিলিং প্রেশার এই ওয়ালটাকে সাপ্লাই দিতে পারবে না, কারণ ওয়ালের ভিতরেও প্রেশারটা বাড়বে, তখন বাইরে থেকে যে আর্টারি গুলো সাপ্লাই দিত ওই সাপ্লাইং যে প্রেশারটা সেই প্রেশারের চাইতে ওয়ালের প্রেশারটা বেশি,
তখন আর্টারি সাপ্লাই দিতে পারবে না, এবং আলটিমেটলি আর্টেরিয়াল সার্কুলেশনটাও ইম্পেয়ার্ড হবে, এবং আলটিমেটলি এটা ইসকেমিক এবং গ্যাংগ্রিনাস হবে। তাহলে কি কি হয়? ভেনাস প্রথমে হচ্ছে লুমিনাল অবস্ট্রাকশন হয়, ইন্টেস্টাইনাল ডিস্টেনশন হয়, প্রক্সিমাল ইন্টেস্টাইন ডিস্টেন্ডেড হয়। এই যে অংশ, সেই অংশটাতে ভেনাস রিটার্নটা বন্ধ থাকে, ইন্টেস্টাইন গুলো ইডিমেটাস হয়, এবং আলটিমেটলি আর্টারিয়াল সার্কুলেশন বন্ধ হয়, ইসকেমিয়া হয়, গ্যাংগ্রিনাস হয়। এটা হচ্ছে হার্নিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। এটা ভলভিউলাসের ক্ষেত্রেও হতে পারে, হার্নিয়ার ক্ষেত্রেও হতে পারে, ভলভিউলাসের ক্ষেত্রেও হতে পারে। আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যদি লার্জ বাওয়েলে কোনো ম্যালিগন্যান্সি হয়, লার্জ বাওয়েলে ম্যালিগন্যান্সি গুলো আমরা জানি যে ইন্টেস্টাইন টার্মিনাল আইলিয়াম দিয়ে কন্টেন্টস গুলো সিকামের ভিতর দিয়ে এসে ডিস্টালি পাস করার কথা, কিন্তু ক্যান্সার হলো হচ্ছে ট্রান্সভার্স কোলনে অথবা হচ্ছে হেপাটিক প্লেক্সারে, তখন এই লুমেনটা বন্ধ হয়ে গেল টিউমারের ফলে। তখন যেটা হতে পারে, এই ভালভটা কিন্তু 30% পেশেন্টের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ থাকে, মানে হচ্ছে আইলিওসিক্যাল ভালভ দিয়ে আইলিয়াম থেকে কন্টেন্টস সিকামের মধ্যে অ্যালাউ করবে, কিন্তু এখান থেকে আবার ব্যাক করতে পারবে না। তাহলে এখানেও বন্ধ হয়ে গেল এবং ডিস্টালিও বন্ধ হয়ে গেল। তখন এই জায়গাটা হয় হচ্ছে ক্লোজড একটা লুপ, এবং সেটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তৈরি করে, এবং এটা হচ্ছে ক্লোজড লুপ অবস্ট্রাকশন। এটা ম্যালিগন্যান্সির ক্ষেত্রেও হতে পারে। এখানে আমরা দেখতে পাই সেই একই রকম জিনিস, ক্লোজড লুপ অবস্ট্রাকশন। এটা সিগময়েড ভলভিউলাসের ক্ষেত্রে হচ্ছে, এটা টুইস্টিং হয়ে যাচ্ছে, এবং টুইস্টিং হওয়ার ফলে এই লুপটা ডিস্টেন্ডেড হচ্ছে, আর্টেরিয়াল সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে। ভলভিউলাসের মেকানিজমটা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা রিডান্ডেন্ট পার্ট অফ দ্য সিগময়েড কোলন, এবং এর যে সিগময়েড মেজোকোলন সেটা লম্বা, কিন্তু এটার অ্যাটাচমেন্ট যেটা, এই যে ন্যারো অ্যাটাচমেন্ট, এটুকু অ্যাটাচমেন্ট, খুব ছোট একটা অ্যাটাচমেন্ট। তাহলে যখন লং সিগময়েড মেজেন্ট্রি থাকে এবং অ্যাটাচমেন্ট ন্যারো থাকে, তখনই এটা খুব সহজেই ঘুরে যেতে পারে, এবং ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো দিকেই ঘুরতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছি যে একটা 180 ডিগ্রি রোটেশন হচ্ছে, ঘুরে গেল। এই 180 ডিগ্রি রোটেশনে যেটা হয়, ভেনাস রিটার্নটা ইম্পেয়ার্ড হয়, এবং যখন 360 ডিগ্রি রোটেশন হয় মেজেন্ট্রির চারপাশে, তখন হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাইটাও বন্ধ হয়ে যায়। তখন হচ্ছে ইসকেমিয়া, গ্যাংগ্রিন হয়, এবং আলটিমেটলি এটা একটা ক্লোজ লুপ, এবং এই ক্লোজ লুপের মধ্যে অনেক বেশি ডিস্টেনশনের কারণে এটা অনেক বেশি ডাইলেটেড হয়ে যায় গ্যাসের কারণে। এটা সেই একই রকম জিনিস, সিগময়েড ভলভিউলাস ঘুরে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্যাশনে। তাহলে আমরা এখানে দেখতে পাই যে কি কি ফ্যাক্টরের কারণে এই ভলভিউলাসটা ডেভেলপ করতেছে। লং sigmoid mesocolon, narrow attachment of the sigmoid mesocolon, redundant sigmoid mesocolon, যদি sigmoid mesocolonটা অনেক বেশি বাড়তি থাকে, যদি হচ্ছে এই sigmoid কোলনটা, এই sigmoid যে কোলনটা আছে সেই sigmoid কোলনটা লোডেড থাকে ফিক্যাল ম্যাটার দিয়ে, তাহলে ঝুলে থাকবে এবং সেটা প্যাচ লাগবে। যদি অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে উইক থাকে, বয়স্ক যারা, তাদের কনস্টিপেশনও থাকে এবং অ্যাবডোমিনাল ওয়ালটা উইকও থাকে। উইক থাকার ফলে অ্যাবডোমিনাল ওয়ালটা সামনের দিকে ফুলে যেতে পারে এবং ভিতরে টুইস্টিং হওয়ার জন্য জায়গাও তৈরি হয়। তাহলে বয়স্ক মানুষদের হয় যাদের অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে উইক, তারপর হচ্ছে যাদের সিগময়েড কোলনটা রিডান্ডেন্ট থাকে, যাদের ন্যারো অ্যাটাচমেন্ট থাকে এবং লং মেজেন্ট্রি থাকে। এই সমস্ত কজগুলোতে এই ভলভিউলাসটা ডেভেলপ করে। আলটিমেটলি দেখো যে স্ট্রাঙ্গুলেশন হওয়ার পরে কি কি হচ্ছে। স্ট্রাঙ্গুলেশন হওয়ার ফলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে, দেন হচ্ছে ভেনাস রিটার্নটা ইম্পেয়ার্ড হচ্ছে, দেন হচ্ছে ইন্টেস্টাইন কনজেস্টেড হয়ে যাচ্ছে, দেন হচ্ছে বাওয়েল ওয়াল আরো বেশি ইডিমেটাস হচ্ছে, ডাইলেটেড হচ্ছে,
এবং হচ্ছে কনজেস্টেড হচ্ছে, এবং ওই সময় এই যে পিঙ্ক কালার যেটা ছিল সেই পিঙ্ক কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পার্পল কালারে, পার্পল কালার হয়ে যাচ্ছে। এখানে দেখো পিঙ্ক কালার ছিল, এটা অনেকটা পার্পল কালার প্যাচ লাগার কারণে হয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি হচ্ছে ফ্লুইড যেটা ছিল সেই ফ্লুইড স্যাক যেটা ছিল হার্নিয়াল স্যাক, সেই স্যাকের মধ্যে হচ্ছে ফ্লুইড জমা হচ্ছে। দেন হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাইটা বন্ধ হচ্ছে, ওয়ালের মধ্যে যে আর্টেরিয়াল সাপ্লাইটা ছিল সেটা বন্ধ হচ্ছে প্রেসার বেড়ে যাওয়ার কারণে। দেন হচ্ছে বাউলটা ডার্ক হয়ে যায়, কালো হয়ে যায়, অনেক সময় বাদামি হয় প্রথমে, তারপর কালো হয়, এবং সেটা ইন্ডিকেট করে হচ্ছে ইস্কেমিয়া। এবং সেটা যদি ইস্কেমিয়া থেকে গ্যাংগ্রিন হয়, গ্যাংগ্রিন হলে পরে ওই গ্যাংগ্রিনাস পার্টটা হচ্ছে পারফোরেটেড হয়ে যায় এবং ওই জায়গাতে পেরিটোনাইটিস তৈরি হয়, ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো বাইরে চলে আসে। স্ট্র্যাঙ্গুলেশন কিভাবে আমরা বুঝতে পারবো? একটা হার্নিয়া ছিল, সেটা ভিতরে ঢুকতো এবং বের হতো, মানে রিডিউসিবল হার্নিয়া, মাঝে মাঝে পেইন হতো, কিন্তু সেই পেইনটা যখন সেই হার্নিয়াটা যখন রিডিউস করছে না, মানে ইরিডিউসিবল হয়ে গেল, তখন ধরে নিতে হবে এটা হচ্ছে ইরিডিউসিবল হার্নিয়া। ইরিডিউসিবল হার্নিয়া সেটা যখন নেকের মধ্যে চাপ দিয়ে লুপটা যখন ঢুকে গেল এবং নেকের মধ্যে যখন চাপ দিল, তখন যদি লুমেনটা অবস্ট্রাক্টেড হয়, তখন হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তৈরি করবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তৈরি করবে, সেটাকে আমরা বলতেছি অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। তাহলে হার্নিয়াটা ঢুকতো বের হতো, সেটা হচ্ছে রিডিউসিবল। হার্নিয়াটা মানে স্যাকের মধ্যে আসলো কিন্তু আর রিটার্ন করলো না, সেটা হচ্ছে ইরিডিউসিবল। এরকম একটা ইরিডিউসিবল হার্নিয়া সেটা কি করতে পারে, নেক দিয়ে লুমেনটাকে অবস্ট্রাক্ট করতে পারে এবং প্রক্সিমাল লুমেনটা অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে, ডাইলেটেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তার কলিকি পেইন হয়, কলিকি পেইন হয় এই অবস্ট্রাকশনটাকে রিলিভ করার জন্য। তাহলে সেটা হচ্ছে অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। ইরিডিউসিবল হলেই কিন্তু অবস্ট্রাক্টেড হয় না, অবস্ট্রাকশন মিন্স ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ওকে, এখন অবস্ট্রাক্টেড হলেও সেটা কিন্তু স্ট্রাঙ্গুলেটেড না হতে পারে। স্ট্রাঙ্গুলেটেড আরো পরে, যখন অবস্ট্রাক্টেড হার্নিয়ার যে ইন্টেস্টাইনাল কন্টেন্টস, ইন্টেস্টাইনাল যে লুমেন, ইন্টেস্টাইনের যে ওয়াল, সেটাতে যখন ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হয়, তখন হয় হচ্ছে স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া। তাহলে অবস্ট্রাক্টেড হার্নিয়াতে পেটে যে ব্যথাটা থাকে সেটা হচ্ছে কলিকি পেইন, কিন্তু স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়াতে হার্নিয়েটেড যে ইন্টেস্টাইনটা ওই জায়গাতেই ইস্কেমিয়ার কারণে পেইন হয়, সেটা হয়েছে কন্টিনিউয়াস কনস্ট্যান্ট একটা ডাল একিং, অনেক সময় হচ্ছে সিভিয়ার পেইন, সেটা হয় হচ্ছে ইস্কেমিয়ার কারণে, ওই ইন্টেস্টাইনের যে ওয়ালটা ছিল সেটার মধ্যে ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হওয়ার কারণে। তাহলে একটা কলিকি পেইন যখন কনস্ট্যান্ট পেইনে কনভার্ট করবে, তখন আমাদের ধরে নিতে হবে যে অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়াটা আলটিমেটলি স্ট্রাঙ্গুলেটেড হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে হার্নিয়েটেড পোরশনটা ছিল সেই জায়গাতে প্রেস করলে পরে টেন্ডারনেস থাকবে। তারপর হচ্ছে ওভারলেইং যে পেরিটোনিয়াম ছিল সেই পেরিটোনিয়ামটা রিজিড হয়ে যাবে এবং পেরিটোনাইটিসের ফিচার পাওয়া যাবে। আলটিমেটলি পেশেন্টের শক ডেভেলপ করবে। শক কি কারণে ডেভেলপ করে? শক হচ্ছে এখানে লুমিনাল অবস্ট্রাকশন হচ্ছে, লুমিনাল অবস্ট্রাকশনের কারণে হচ্ছে লুমেনটা বা ইন্টেস্টাইন অ্যাক্টিভিটি শো করতে পারতেছে না, মানে হচ্ছে অ্যাবজর্পশন করতে পারতেছে না। সে অ্যাবজর্পশন না করলে ফ্লুইড ডেফিসিয়েন্সি হবে, অ্যাবজর্পশন তো করবেই না, আবার প্রক্সিমাল গার্ডটা হয়ে যাচ্ছে, ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি স্টোমাকে পর্যন্ত ডিস্টেন্ডেড হয়ে ভমিট করতেছে পেশেন্ট, তাহলে ফ্লুইড লস হচ্ছে। থার্ড হচ্ছে ইন্টেস্টাইনের ভিতরে ফ্লুইড জমে যাচ্ছে, থার্ড স্পেসিং হচ্ছে ফ্লুইড, এবং পেশেন্ট মুখে খেতে পারতেছে না। এই কতগুলো কারণে, প্রথমত হচ্ছে মুখে খাচ্ছে না,
ভমিট করতেছে এবং হচ্ছে ইন্টেস্টাইনের ভিতরে ফ্লুইড জমতেছে। এই সবগুলো কারণে হচ্ছে হাইপোভলিমিয়া ডেভেলপ করে। আলটিমেটলি পেশেন্টের হাইপোভলিমিক শক হয়, পেইন থাকে, সিভিয়ার পেইন থাকে। পেইনের কারণে হয় হচ্ছে ভেজাল শক। পেইনের কারণে পেশেন্টের শক হয়, পেইনের কারণে পেশেন্টের শক হয়। আরেকটা কারণে শক হয়, সেটা হচ্ছে সেপ্টিসেমিয়া। কারণ হচ্ছে প্রক্সিমাল ইন্টেস্টাইন গুলো অনেক বেশি ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে। ডিস্টেন্ডেড হওয়ার কারণে তার পোরোসিটি বেড়ে যাচ্ছে। তখন ইন্টেস্টাইন থেকে, লুমেন থেকে ব্যাকটেরিয়া গুলো বাইরে বের হয়ে যাচ্ছে এবং সেটা ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস তৈরি করছে। তাহলে এটা হচ্ছে সেপটিক শক। এই কতগুলো কারণে পেশেন্টের শক হতে পারে। এখানে আমরা একটা এক্সরে দেখতে পাচ্ছি, যে এক্সরেটাতে আসলে বোঝা যাচ্ছে যে এটা একটা ক্লোজড লুপ অবস্ট্রাকশন। এখানে হচ্ছে একটা এন্ড, মানে ধরে নিলাম এটা হচ্ছে আইলিওসিক্যাল জাংশন। এটা প্যাটেন্ট একটা ভালভ ছিল, আর ডিস্টালি একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে। এই অবস্ট্রাকশনের কারণে মাঝখানের যে পোরশনটা ছিল সেই পোরশনটা ডিস্টেন্ডেড হয়ে গেল। এটাও হতে পারে। আবার হতে পারে এইটা হচ্ছে পুরাটাই সিগময়েড কোলন, সিগময়েড কোলন সেটা টুইস্টিং হয়ে গেল, টুইস্টিং হয়ে গিয়ে এই জায়গা থেকে মানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেল, লুমেনও অবস্ট্রাক্টেড হয়ে গেল এবং আলটিমেটলি টুইস্টেড সিগময়েড কোলনটা এরকম ডিস্টেন্ডেড হয়ে গেল। এবং এটা দেখা যায় যে ইনভার্টেড ইউ শেপড হয়, নিউমেটিক টায়ার লাইক হয়, নিউমেটিক টায়ার লাইক, নিউমেটিক টায়ার লাইক, টায়ারের মতো দেখতে। এটা অনেক সময় হয় হচ্ছে ইউ শেপটের, ইউ শেপটের। যদি দুইটা হয় ইউ, ইনভার্টেড ইউ, তখন হয় হচ্ছে ওমেগা শেপটের। অনেক সময় কফি বিন শেপড হয়, কফি বিন শেপড অথবা কিডনি শেপড, এরকম হতে পারে। এটা সিগময়েড ভলভুলাসের ক্ষেত্রে হয়। এটাও আরেকটা সেই একই রকম এক্সরে। এগুলো আমরা পরে আবার আলাপ করব, যখন ওসপি নিয়ে আলাপ করব তখন। এবং এটাতে দেখা যায় যে ডায়ামিটারটা অনেক বেশি, ডায়ামিটার বেশি হওয়ার কারণে এটা আমরা ধরে নিব যে স্মল বাওয়েল না। অনেক সময় এখানে হস্টাল ফোল্ড পাওয়া যায়, হস্টাল ফোল্ড অর্ধেক পর্যন্ত আসে, সাদা সাদা দাগ থাকে। এটা অবস্ট্রাকশন যখন করব তখন আমরা আবার আলাদাভাবে আলাপ করব। এবং এই লুপটা অ্যারাইজ করে সাধারণত পেলভিস থেকে, পেলভিস থেকে অ্যারাইজ করে। তাহলে এটা হচ্ছে সিগময়েড ভলভিউলাস। আলটিমেটলি কি করতে হয় এই সিগময়েড ভলভিউলাসের ক্ষেত্রে? একটা অপারেশন করতে হয় যেটাতে এই যে পোরশনটা গ্যাংগ্রিনাস হয়ে গেল সেই পোরশনটাকে কেটে বাদ দিয়ে ডিস্টাল পার্টটাকে ক্লোজ করে দেয়, প্রক্সিমাল পার্টটাকে বাইরে বের করে দেয়, যেটাকে বলা হচ্ছে হার্টম্যানস প্রসিজার। এটা না করে আরো করা যায় যদি ভায়াবল থাকে। ভায়াবল থাকলে পরে যদি আমরা অপারেশন করি তাহলে এই যে সিগময়েড লুপটা, সেই সিগময়েড লুপটা যাতে প্যাচ লাগতে না পারে, ঘুরে যেতে না পারে, তাহলে এই পোরশন ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। তো যাই হোক, যেটা বলছিলাম যে আসলে ভলভিউলাসের ম্যানেজমেন্ট নন অপারেটিভ হয়। নন অপারেটিভ ম্যানেজমেন্টটা যেটা করা হয় সেটা হচ্ছে ভিতর দিয়ে বাতাস, অ্যানাল ক্যানেলের ভিতর দিয়ে বাতাস দিলে পরে অনেক সময় বাতাসের প্রেসারে এই টুইস্টেড পোরশনটা ধীরে ধীরে আনটুইস্টেড হতে থাকে, এটাকে বলা হয় নিউমেটিক ডিকম্প্রেশন। আরেকটা করা হয় হচ্ছে কলোনোস্কোপি দিয়ে আস্তে আস্তে করে ইন্ট্রোডিউস করলে পরে ইন্টেস্টাইন যদি ভায়াবল থাকে সেক্ষেত্রে আস্তে আস্তে করে এটা ডিফ্লেট করা যায় এবং ডিকম্প্রেস করা যায়। নন অপারেটিভ ম্যানেজমেন্ট যদি ফেইল করে তাহলেই সার্জারি করতে হয়, এবং সেই সার্জারিটা হয় হচ্ছে ল্যাপারোটমি। ল্যাপারোটমি করে আমরা যদি দেখি যে সিগময়েড কোলনের এই পোরশনটা এটা হচ্ছে ভায়াবল, ভায়াবল থাকলে অপশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই ভায়াবল পোরশনটাকে আনটুইস্ট করা, নর্মাল পজিশনে আনা এবং সেটাকে তিনটা পজিশনে ফিক্স করা, যেটাকে বলা হচ্ছে সিগময়েডোপেক্সি। আর বেস্ট হচ্ছে ভায়াবল থাকলেও রিডান্ডেন্ট পোরশনটা সিগময়েডোপেক্সি করলে পরে আবার টুইস্টিং হতে পারে, সেই জন্য এটাকে এক্সারসাইজ করে প্রাইমারি অ্যানাস্টোমোসিস করাটা হচ্ছে মেইন টার্গেট। কিন্তু অনেক সময় প্রাইমারি অ্যানাস্টোমোসিস পসিবল হয় না,
সেক্ষেত্রে হচ্ছে ডিস্টালটাকে বন্ধ করে দিয়ে প্রক্সিমালটাকে বের করে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে হার্টম্যানস প্রসিজার। আর যদি নন ভায়াবল থাকে তখন তো কোনো কথাই নেই, তখন নন ভায়াবল পোর্শনটাকে অবশ্যই বাদ দিতে হবে এবং পসিবল হলে পরে অ্যানাস্টোমোসিস করতে হবে রেকটামের সাথে সিগময়েড ডিসেন্ডিং কোলনের, অথবা যদি পসিবল না হয় তাহলে হার্টম্যানস প্রসিজার করতে হবে। এটাই হচ্ছে সিগময়েড ভলভিউলাসের ম্যানেজমেন্ট। অনেক সময় হচ্ছে পল মিকুলিস করা যায়। পল মিকুলিস মিন্স হচ্ছে দেখা গেল যে এই পোর্শনটা ডিস্টাল পোর্শনটা অনেক বড় থাকে, ডিস্টাল পোর্শনটা অনেক বড় থাকে, তখন ডিস্টাল পোর্শনটাকেও টেনে বাইরে বের করে আনা যায়, প্রক্সিমাল পোর্শনটাকেও বাইরে বের করে আনা যায়, আর রিডান্ডেন্ট পোর্শন বা টুইস্টেড পোর্শন যেটা ছিল সেটা তো কেটেই ফেলা হলো। দুইটা পোর্শন যখন বাইরে বের করে আনা হয় এবং ডাবল ব্যারেল আইলিওস্টমি ক্রিয়েট করা হয়, এটাকেই বলা হচ্ছে পল মিকুলিস। এটা সুবিধা হচ্ছে এটাকে বাইরে থেকে ডিসমেন্টেল করে এটাকে অ্যানাস্টোমোসিস করে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় ছোট একটা অপারেশনের মাধ্যমে। কিন্তু আগের অপারেশনটা যদি করা হয় সেক্ষেত্রে আবার পেশেন্টের পেট কেটে ল্যাপারোটমি করতে হবে, দেন হচ্ছে এই পোর্শনটাকে ছুটাতে হবে, ডিসমেন্টেল করতে হবে এবং এটাকে ভিতরে নিয়ে এই ডিস্টালি যে ছোট একটা পোর্শন ছিল রেকটামে সেটার সাথে অ্যানাস্টোমোসিস করতে হবে। তো এটা একটা মেজর অপারেশন যেটাতে অনেক সময় লাগে এবং অনেক ট্রমা হয়। কিন্তু যদি পল মিকুলিস করা যায়, বাইরে বের করে নিয়ে এসে দুইটা লুপ বাইরে বের করে রাখা যায় ডাবল কোলোস্টমি হিসেবে, সেক্ষেত্রে এটা একটা ছোট অপারেশন দিয়ে শেষ করা যায়। ওকে, আমরা বোধহয় আজকের মতো শেষ করতে পারি, কারণ হচ্ছে আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এবং সেই টপিকটা বেশ বড় আর আমরা অনেক সময় পার করে ফেলছি। আমরা পরবর্তী সোমবারে আশা করি এই পরের কোশ্চেনটা যেটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এটার উপর ডিটেইলস আলোচনা করব। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।